সুপ্রিয় দর্শক, নারীর আলোকিত জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আপন আলোয়তে আপনাদের সকলকে স্বাগত জানাই নুসরাত জাহান। আমাদের সাথে প্রত্যেক পর্বে আমরা এমন একজন বিশেষ নারীকে আনবার চেষ্টা করি যিনি সমাজে সুপ্রতিষ্ঠিত এবং যাকে দেখে আমরা সকলেই উদ্বুদ্ধ হই, উৎসাহিত হই। আজকের এই পর্বে আমরা এমন একজনকেই পেয়েছি যিনি একাধারে একজন প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক এবং বিশ্লেষক। আমাদের সঙ্গে আছেন সাবরিনা শুভ্রা। সাবরিনা বিনতে আহমেদ ১৯৮৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর তার বাবার চাকরির কারণে ঢাকার সেনানিবাসে কেটেছে। ছোটবেলা থেকেই তিনি গান, কবিতা, আবৃত্তি এবং ছবি আঁকার প্রতি গভীর আগ্রহী ছিলেন। এই সৃজনশীলতাকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন তার বাবা মা। সাবরিনা শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি মেধা তালিকার শীর্ষে স্থান লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পেশা হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রকে বেছে নেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় তিনি দীর্ঘদিন পড়িয়েছেন। এরপর তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করেন। গবেষণা ও শিক্ষা জীবনই তার অন্যতম নেশা। তিনি গার্মেন্টস নারীদের শ্রমিক অধিকার, বস্তিতে থাকা নারীদের আর্থসামাজিক সমস্যা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। পরবর্তীতে তিনি ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে কিছুদিন কাজ করেন। এছাড়া ইউএসএআইডি ও ইউকেএআইডি থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। সাবরিনা রাজনৈতিক নেতৃত্ব বিষয়ে একজন মাস্টার ট্রেনার এবং সার্টিফাইড ইয়াং লিডারশিপ ফেলো। তিনি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য অনেক ক্যাম্পেইন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা, তাদের তত্ত্বাবধান এবং কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। সাবরিনার লেখা প্রথম বই শঙ্খচূড়া ২০১২ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি একে একে আরও অগণিত বই লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল নীল ধ্রুব তারা, মার্জিন অফ হার্ট, সময়ের প্রতিচ্ছবি, বাংলার অগ্নিকন্যারা। এইসব গ্রন্থে তার সমাজ সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্বমূলক দর্শন ফুটে উঠেছে। সাবরিনা বিনতে আহমেদ একজন শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবী এবং সাহিত্যিক। তার জীবন ও কর্মকাণ্ড প্রমাণ করে যে শিক্ষা, নেতৃত্ব এবং মানবিক চেতনা মিলিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আপা, আসসালামু আলাইকুম, স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবকিছু মিলে আসলে অনেকগুলো বিষয় আপনাকে দেখতে হয়। একদিকে যেমন বিশ্লেষণের কাজটি করতে হয়, আবার নিজের লেখালেখি, আবার পড়ানোর কাজটা, সবগুলো একসাথে সমন্বয় কিভাবে করেন? আমি বলবো যে তিনটি কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। যখন আমি পড়াই তখন আমাকে কিন্তু তরুণদের মন বুঝতে হয়, সেটা প্রশ্ন করতে হয়, সেটা জানতে হয়। যেটা আমি পড়াবো সেটা আগে থেকে আমাকে ভালো করে স্টাডি করতে হয়। কারণ এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফাস্ট। যেমন আমরা যখন পড়েছি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন হচ্ছে ওই পিছনের বেঞ্চের মাঝখানে বা শেষের দিকে বসে থাকতাম। স্যাররা যেটা পড়াতেন সেটা বুঝি না বুঝি সবই চুপচাপ থাকতাম বা বোঝার ভান করতাম যে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি বা আমি সবই জানছি বা হ্যাঁ কোনো সমস্যা নেই। কিন্তু এখনকার আমি দেখি ছেলেমেয়েরা অন্যরকম একদমই। তারা হচ্ছে প্রশ্ন করতে ভালোবাসে। এজন্য একজন শিক্ষককে অনেক বেশি জানতে হয়, অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি দূরদর্শিতা থাকতে হয় তার ভেতরে। তারপরে আমি যদি বলি যে লেখালেখির কথা, লেখালেখি করতে হলে আমাকে আগে অনেক জানতে হবে, ভাবতে হবে। এটা হচ্ছে পুরোপুরি ভাবনার জগৎ। লেখাটা হচ্ছে পুরোপুরি একটা কল্পনার জগৎ, ভাবনার জগৎ। আমি যখন বিশ্লেষণ করব একটা জিনিস তখন আমাকে হচ্ছে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হয়। সো আমি বলবো যে একটি আর একটির সাথে কিন্তু পুরোপুরি সম্পর্কযুক্ত। তিনটা একইভাবে
একই সূত্রে গাঁথা। যেহেতু সাংবাদিকতার সাথেও আপনার সম্পর্ক রয়েছে, আপনি একেবারে বলা যেতে পারে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজে আমরা দেখছি অনেকেই রাজনীতির দিকে চলে আসছে। তো বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চাটা কি বাংলাদেশে হচ্ছে কিনা আপনার কি মনে হয়? তরুণ প্রজন্ম, আগেই বলেছি, ওরা বেশি স্মার্ট, বেশি ফাস্ট। আপনি দেখেছেন যে বুদ্ধিভিত্তিক রাজনীতির থেকে ওরা মনে করে যে জানার থেকে ওরা মনে করে যে আমরা নিজেরা হয়তো অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্মার্ট। বা আগে যেটা হতো যে একজন নেতা হতে হলে, একজন রাজনীতিবিদ হতে হলে, একজন যদি রাজনৈতিক কর্মীও হতে চায়, তাকে কিন্তু অনেক অনুশীলন করতে হতো, অনেক জানতে হতো, বুঝতে হতো, দীর্ঘদিন ধরে একজন নেতার সাথে তাকে মিশতে হতো, তারপরে তাকে দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে কাজ করতে হতো। কিন্তু এখন আপনি দেখেন এটা কিন্তু একদমই নাই। এখন একদম মানে সবাই নিজেকে নেতা ভাবে। আপনি দেখবেন যে এখন আমি বর্তমান প্রেক্ষিতে যদি আলোচনা করি বা বর্তমান প্রেক্ষিতে যদি বলি, নতুন প্রজন্ম সবাই নিজেকে নিজের নেতা ভাবে এবং মানে মানুষের চিন্তা ভাবনা এত অনেক সস্তা হয়ে গেছে। আসলে আগের মতো আর কি নাই, আগের মতো মূল্যবোধ নাই, চিন্তা চেতনা নাই, দর্শন নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে রাজনৈতিক বা রাজনীতিতে আসার মতো এখনো মানে যেই দূরদর্শিতার দরকার, যে জ্ঞান দরকার, যে বুদ্ধিমত্তা দরকার, সেটা আসলে অনেকাংশে নাই এখন আর কি, ওরকম আগের মতো চোখে পড়ে না। একদমই প্রান্তিক পর্যায়ের নারীদেরকে নিয়ে কাজ করা হয়েছে বা সমাজের সুবিধাবঞ্চিত নারীদেরকে নিয়ে কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে, আমরা একটু শুনবো। যখন লেখাপড়া শেষ করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি এবং তখন থেকেই আমরা বিভিন্ন আমাদের এনজিও নির্ভর কাজ করতে হতো। যেমন আমরা ফিল্ড ওয়ার্কে যেতাম, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ করতে হতো। তখন আমি দেখেছি যে বিভিন্ন আসলে সোসাইটিতে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে নারীরা। তখন আমার একটা ইচ্ছা হয় যে আমি নারীদের নিয়ে কাজ করব, যারা আমাদের দেশে যে সুবিধা বঞ্চিত নারীরা আছে। যেমন আমি গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি, যারা দীর্ঘ 12 ঘন্টা কাজ করে, তারপর ওভারটাইম করে, কিন্তু তাদের যেই ওয়েজটা তারা পায় এটা ভীষণ পোর। এদের নিয়ে আমি কাজ করেছি এবং গার্মেন্ট যেই আনরেস্ট, এটা নিয়ে কাজ করেছি। কেন গার্মেন্টসে পোশাক শিল্পে কেন হচ্ছে আমাদের দেশে এত অস্থির পরিস্থিতি বিরাজ করে। গার্মেন্টস ওয়ার্কারের 80% হচ্ছে নারী, যাদের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আসছে, আমরা এইভাবে বিলাসী জীবনযাপন করতে পারছি। তার কিন্তু অনেকাংশে তাদের ভূমিকা আছে, কিন্তু তাদেরকেই কিন্তু ভীষণভাবে বঞ্চিত করা হচ্ছে। তো আমি তাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে তারা কি অমানবিক কাজ করছে, অমানবিক কষ্ট করছে, বিনিময়ে তারা কিন্তু দেখেন বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে। তারা যে শুধু অল্প বেতন পাচ্ছে, অল্প খাচ্ছে, অল্প পড়ছে, তাতেই কিন্তু সীমাবদ্ধ না। তাকে বিভিন্নভাবে তার সহকর্মী দ্বারা হেনস্থা হচ্ছে। সে বিভিন্ন সোসাইটিতে যেমন আছে যে পাড়া প্রতিবেশী, যেভাবেই বলেন না কেন, যে আমাদের দেশের নারীদের আসলে অবস্থানটা কোথায়। আমি একজন কর্মজীবী নারী এবং আমিও কিন্তু সেফ না। আমি যখন অফিসে আসি, অফিসে যাই, তখনও কিন্তু আমি নিজেকে নিরাপদ বোধ করি না যে আমার নিরাপত্তা কোথায়। আর আশেপাশে এখন যা হচ্ছে বা যেসব বিভিন্ন প্রতিদিনই কিছু না কিছু ঘটনা দেখছেন, ছোট থেকে বড়, মানে মেয়েরা কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে তারা শিকার হচ্ছে না। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যারা হচ্ছে স্লাম ডুয়েলার্স আছে, নারী যারা যারা বস্তিবাসী আছে, যারা যেই বস্তিতে নারীরা বাস করে, এবং এই নারীদের যে অবস্থা, তখন আমি কাজ করার ক্ষেত্রে আমি বিভিন্ন বস্তিতে গেছি এবং দেখেছি তাদের যেই করুণ অবস্থা। তাদের অনেকগুলো ছেলে মেয়ে, তারা আসলে ঠিকমতো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। তাদের দেখা যাচ্ছে যে পরিবারের কর্তা, সেখানেও দেখছি যে তারা একজন স্ত্রী নিয়ে সুখী না, তারা 2-3জন করে তাদের স্ত্রী আছে। তাছাড়া তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, বাড়িতে কাজ করছে বা গার্মেন্টসে কাজ করছে বা শিল্প কারখানায় কাজ করছে, সেখানে তারা ভীষণ রকমের বৈষম্যের শিকার হচ্ছে। শারীরিক, মানসিক বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। আসলে সব কিছু মিলেই আমি দেখেছি যে বাংলাদেশে নারীদের নিয়ে কাজ করার চেয়ে মানে আর বড় কোনো ক্ষেত্র নাই। আমাদের মতো যারা সচেতন, সামান্য সচেতন মানুষ আছে,
সামান্য সচেতন নারীরা আছে, আমি মনে করব তারা প্রথমেই বেছে নিবে, যদি তারা রিসার্চ করতে চায়, যদি তারা কাজ করতে চায়, তারা নারীদেরকেই বেছে নিবে এক্ষেত্রে। এবার একটু ছোটবেলায় ফিরে যাব। ছোটবেলাটা কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্ম, এবং পরিবারের সাথে সময়টা কেমন কেটেছে? ছোটবেলাটা আসলেই একটা মধুর সময় ছিল। আমি বেড়ে উঠেছি ক্যান্টনমেন্টে আমার শৈশব কেটেছে। আমি শহীদ আনোয়ার গার্লস স্কুলে পড়েছি, তারপরে শহীদ আনোয়ার গার্লস কলেজে পড়েছি, এরপরে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কিন্তু শৈশবটা আসলে অনেক মধুর ছিল। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমি একটা কালচার্ড ফ্যামিলিতে বেড়ে উঠেছি। আমার বাবা ভীষণ রকমের একজন কালচার্ড মানুষ ছিলেন, যিনি সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মধ্যেই আমাদের গড়ে তুলেছিলেন। মা বাবার দর্শন ছিল যে মেয়েকে সে প্র্যাকটিস করুক বা না করুক, আমরা তাকে সব কিছু শিখাবো, যাতে সমাজে কোনো না, সে যে জায়গায় যাক না কেন, নিজেকে যেন সে কখনো হীনমন্যতায় না ভোগে। যেমন একটা গান শুনলাম, গান গিয়ে যেন আমার ওই গান শুনে যেন আমার কখনো আফসোস না হয়, ইস আমি যদি গান গাইতে পারতাম। সো আমাকে গান, নাচ, আঁকা, আবৃত্তি সব কিছুই আমাকে শিখিয়েছে আমার বাবা, যে কখনো যেন জীবনে কোথাও যেন আমি আটকে না যাই, আমি যেন নিজের মতো করে নিজেকে সব জায়গায় উপস্থাপন করতে পারি। লেখালেখির অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল? আমার বাবাকে দেখতাম লিখতো, সো কবিতা, গল্প হয়তো লিখতো ওইভাবে। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, সে ভীষণ রকম সাহিত্যমনা ছিলেন। সো ওখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম লেখালেখির প্রতি। তো ওখান থেকেই আর কি ছোটবেলা থেকেই একটু করে লিখতাম। কিন্তু আসলে কি, আমি লিখেছি জীবনে প্রচুর, কিন্তু আমি যতটা না লিখেছি, আমি ওই যে বই বের করব, মলাটবন্দি করব, এরকম আমার কোনো চিন্তাই কখনো ছিল না। যতটা লিখেছি শখেই লিখেছি, বা মন চাইতো লিখেছি, কিন্তু আসলে ওইভাবে কখনো আমি প্রকাশ করব বা মানুষ আমাকে জানবে আমার লেখার জন্য, ওটা কিন্তু আমার কখনো মাথায় আসেনি। কিন্তু আপু আপনার তো অনেকগুলো প্রকাশিত। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটি পেরোলাম, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে যখন আমি চাকরির ক্ষেত্রে ঢুকলাম, তখন আমার সহকর্মীরা বললো যে আপনি লেখালেখি করেন, আপনি বই বের করেন না কেন, আপনার তো বই থাকা উচিত ছিল। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়েছি ওই সহকর্মীদের থেকেই, বিশেষ করে যে হ্যাঁ তাহলে তাই তো, কথাটা কিন্তু ভুল বলেনি, আমি তো তাহলে একটা বই বের করতে পারি। পাঠক অবধি পৌঁছে দেওয়ার তো বই হচ্ছে মাধ্যম। ওই যে বললাম না, সবকিছু শখের গণ্ডিতেই আমার আবদ্ধ ছিল। হ্যাঁ, কোনো কিছুই আর কি আমাকে, হ্যাঁ ওই যে গান গাই বলে আমাকে টিভিতে শিল্পী হতে হবে, ছবি আঁকি বলে আমাকে শিল্পকলায় যে আমাকে ওটা দেখাতে হবে, এরকম কিন্তু ছিল না আমার কখনো আমার মাথায় কাজ করে। করার জন্য করা, এরকম ব্যাপারগুলো। হ্যাঁ, সেটাই। তারপরে হচ্ছে আমার প্রথমবার যখন 2013 সালে আমার প্রথম বই বের হলো, শঙ্খচূড়া। একই বছর আমার দুটো বই বের হলো, শঙ্খচূড়া, তারপরে হচ্ছে একটা ইংলিশ বই, মার্জিন অফ দ্য হার্ট, দুটো বই বের হয়। পরের বছর থেকে একটা করে, এভাবে প্রতি বছরই একটা করে। বিষয়বস্তু কি ছিল? প্রথমে যখন শঙ্খচূড়াটা বের করি, এটা কবিতার বই ছিল, এবং কবিতার বিষয়বস্তু ছিল প্রেম, বিরহ, অতীন্দ্রিয়তা, দুঃখ, তারপরে দেশপ্রেম, সবকিছু মিলেই আসলে নানান রকম প্রেম। গল্পের মানে বইটার গল্প, পুরো বইটার শরীর নির্মাণ হয়েছিল এই বিষয়গুলো নিয়ে। ইংরেজি বইটাও ছিল হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে দেশাত্মবোধক বিষয়, তারপরে হচ্ছে এই তো মানে বাস্তব বিষয় নিয়ে আমি লেখার চেষ্টা করেছিলাম। বাইরে যে ক্যারিয়ার করতে পারি, এরকম কোনো পরিকল্পনা কখনো নেওয়া হয়েছে? আসলে এরকম বহুত সুযোগ এসেছে, হ্যাঁ, কিন্তু কখনো হয়নি। কারণ কি, আমার আসলে বলতে গেলে অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। পরবর্তীতে আমার প্রথম বাচ্চা যখন হয়েছে, তখন আমার বয়স মাত্র 22। আমার সন্তানদের জন্য হলেও আর কি, অনেকবার সুযোগ থাকা সত্ত্বেও বা সুযোগ আসা সত্ত্বেও আমি ওরকম কোনো ডিসিশন নিতে পারিনি। মাথায় আসেনি যে বিদেশ যেয়ে আমি আর কি কন্টিনিউ করব, বা এত সুযোগ থাকা সত্ত্বেও কখনো আমি কাজে লাগাইনি। তবে হ্যাঁ, বিদেশ যাব বা বিদেশে আমি পুরোপুরি সেটেল হয়ে যাবো, এরকম আমার মাথায় কখনো আসেনি। আমি আসলে দেশ ছেড়ে কখনো যেতে চাইনি। যেহেতু সন্তানদের কথা আসলো, জি, তো আপনার সন্তানদেরকে তো এখন আপনি বড় করছেন, জি, তাদের জি। মধ্যে কোন মূল্যবোধের বিষয়গুলোকে বেশি দেখতে চান? আমি চাই আমার সন্তানরা ভালো মানুষ হোক। মানুষ বলে যে আমি চাই আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক,
আমার ছেলে আইন বিশেষজ্ঞ হোক, আমি বলবো আমার সন্তানরা ভালো মানুষ হোক, তারা সুবিবেচক হোক, আমি আর কিছুই চাই না। আপু, আপনার পরিকল্পনা নিয়ে একটু শুনতে চাইবো। কখনো কি জনপ্রতিনিধিত্ব করার শখ বা ইচ্ছে আছে কিনা? জনপ্রতিনিধিত্ব করার শখ আসলে আমার তো কখনো সেরকম হয়নি, তবে পারিবারিক সূত্রে কিছুটা আমি সুযোগ পেয়েছি, মানে মানুষের মধ্যে যাওয়ার, মানুষের সাথে মেশার। এক্ষেত্রে আমার কাছে আমি ভীষণ আনন্দ বোধ করি, ভীষণ এনজয় করি মানুষের সাথে মেশার, এবং মানুষও কেন যেন আমাকে ভীষণভাবে গ্রহণ করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমাকে খুব টানে আসলে, কিন্তু পরবর্তীতে আসলে ওই রকম মানে জনপ্রতিনিধি হওয়ার বা রাজনীতি করব, আমি নেতা হব, এরকম আসলে আমার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা যে আমি এমন কিছু করব, সেই কাজের মাধ্যমে যেন আমি মানুষের সাথে মিশতে পারি। যে মানুষ যে শুধু রাজনীতি করেই মানুষের সাথে মিশবে, জনপ্রতিনিধি হয়েই মানুষের মধ্যে যেতে হবে, এমন তো কোনো কথা নেই। আমি তো অনেক কিছু করে, অনেক কাজের মাধ্যমে মানুষের সাথে মিশতে পারি, অনেক মানুষের কাছে যেতে পারি, অনেক মানুষের পাশে থাকতে পারি, এটাই আমার মনে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা নারী কেন্দ্রিক কোনো আছে কিনা, বা কোনো সমাজসেবামূলক কাজ করবার ইচ্ছে আছে কিনা? আমার খুব ইচ্ছা আমি ভবিষ্যতে স্পেশাল চাইল্ডদের জন্য একটা স্কুল খুলব, স্পেশাল চাইল্ডদের জন্য একটা সেন্টার খুলব, যেখানে স্পেশাল চাইল্ডদের আমি বিনামূল্যে তাদের চিকিৎসা বলেন, তাদেরকে পড়াশোনা বলেন, তাদেরকে আমি আসলে স্পেশাল চাইল্ডদের নিয়ে আমার একটা ইচ্ছা আছে যে তাদের নিয়ে আমি কাজ করব। ইচ্ছা তো অনেক আছে, তার মধ্যে এটা একটা অন্যতম ইচ্ছা আমার। আপনার এই সুচিন্তার প্রতিফলন ঘটুক, আমাদের সকলের পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই। তরুণ সমাজের উদ্দেশ্যে কি বলবার আছে, এবং অবহেলিত বা পিছিয়ে পড়া নারীদের উদ্দেশ্যে কি বলতে চান? তরুণ সমাজের প্রতি আমার একটি কথা, যে তরুণ সমাজ, যেটা বললাম যে তাদেরকে ভালো মানুষ হতে হবে, তাদেরকে পড়াশোনা করতে হবে। আসলে আমাদের মূল্যবোধটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে দেখেন আপনি বিগত 1-1.5 বছরে যে ছেলে মেয়েরা কিছু হলেই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাদের কিন্তু পড়াশোনার প্রতি মন নেই, এবং পরীক্ষা দিব না সেটার জন্য আন্দোলন হ্যাঁ, হচ্ছে। এবং আপনি দেখেন যে বিগত 24-এ গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে আমি নিজে কিন্তু গেছি, একজন সচেতন মানুষ হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে আমি কিন্তু এই আন্দোলনে আমি নিজে গেছি, এবং আমার নিজের সন্তানকে নিয়ে গেছি। তাদের মধ্যে আমি যেই স্পিরিট দেখেছি, এখন কিন্তু আমি সেই স্পিরিট দেখি না, এখন কিন্তু সেটা মানে অনেকাংশে কমে গেছে। ছেলেমেয়েরা অমনোযোগী হয়ে গেছে, ওদের মধ্যে পড়ার কোনো মানসিকতা দেখি না। ওরা হচ্ছে পরীক্ষা না দিয়ে পাস করতে চায়, অটো পাস করতে চায়। আসলে আমি চাই ছেলেমেয়েরা পড়াশোনার ভিতরে, স্টুডেন্ট যারা শিক্ষার্থীরা পড়াশোনার ভিতরে ঢুকে পড়ুক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, তারা সুনাগরিক হোক। সুনাগরিকের অর্থ তারা যা হোক, কিন্তু রাজনীতিবিদ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, কিন্তু তারা সুনাগরিক হোক। আমি এটাই চাই, তরুণ প্রজন্মের প্রতি আমার এটাই আশা। এবং যারা নারীদের জন্য আমার আসলে নারীদেরকে নিয়ে আমার বাংলাদেশ, আমি নিজে একজন নারী, এবং আমি পদে পদে দেখা গেছে যে আমি হয়তো এখন একটা কোনো রকম একটা অবস্থানে আসছি, কিন্তু এর পেছনে আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি বলেছি যে আমার সন্তান ছিল, আমি ছোট বাচ্চা নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক কষ্ট করে কিন্তু করেছি। অবশ্যই আমার পারিবারিক সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে, না হলে আমি পারতাম না। এবং আমি চাই যে নারীরা এগিয়ে আসুক, নারীরা একটু ভয় থেকে বেরিয়ে আসুক, পারিবারিক যেসব চাপ আছে তাকে একটু পরিবার একটু তাকে স্বস্তি দিক, নারীরা একটু সুযোগ পাক। আপু, বড় বড় আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে, সংস্থাগুলোর সাথে কাজ করা হয়েছে, যেমন ওয়ার্ল্ড ভিশন, ইউএসআইডি বা ইউকেআইডি। তো ইউকেআইডির সাথে কাজ করা বা ইউএসআইডির সাথে কাজ করার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আসলেই দারুণ অভিজ্ঞতা ছিল, এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কাজ করেছি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কাজ করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাজ করেছি। আসলে আমি যখন এই সংস্থাগুলোতে কাজ করেছি তখন কিন্তু কোনো দল মত বা ধর্ম এরকম কিছু কাজ করেনি। আমাদের দেশে এখন একটা বড় সমস্যা যে আমাদের কিন্তু মানসিকতা এত ছোট, আমি কোথায় যাচ্ছি আমাকে কিন্তু রাজনৈতিকভাবে ওটা আইডেন্টিফাই করছে যে এই দলের, এই মতের, বা এই ধর্মের, এই বর্ণের। এই জিনিসটা থেকে আমরা কিন্তু কোনোভাবে এখনো কিন্তু মুক্তি পাইনি, এবং মানুষের মধ্যে এরকম মানসিকতা এখনো গ্রো করেনি।
তো আমি যখন ইউএসআইডিতে কাজ করেছি তখন আমি ওখান থেকে অ্যাকচুয়ালি যেটা হয়েছি সেটা হচ্ছে আমি কোর মাস্টার ট্রেনার হয়েছি, যার মাধ্যমে আমি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাজ করেছি, বিভিন্ন রাজনৈতিক দলকে প্রশিক্ষণ দিতে পেরেছি। এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল এবং পরবর্তীতে আমার ব্যস্ততার জন্য, কাজের জন্য আমি আসলে ওটা আর কন্টিনিউ করতে পারিনি। তাছাড়া আমি ওয়ার্ল্ড ভিশনে কাজ করেছি, ইউনিসেফে কাজ করেছি। ইউনিসেফে কাজ করেছি আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যারা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, যাদের একদমই বিনামূল্যে পড়ানোর সুযোগ করে দেয় ইউনিসেফ, তাদেরকে নিয়ে কাজ করেছি। এবং ওয়ার্ল্ড ভিশনে যেটা হচ্ছে কি, যে ক্ষুদ্র ঋণ, যেটা বাংলাদেশে দেখা যায় যে এইখানে আমাদের দেশের ঋণ এবং ওয়ার্ল্ড ভিশনের ঋণের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন আমাদের দেশে কেউ ঋণ নিলে সেটা কিন্তু পরবর্তীতে তাকে খুব প্রেশারাইজ করা হয়, ঋণটা যাতে রিপে করা হয়, তারা অনেক সময় সর্বশান্ত হয়ে যায়। কিন্তু ওয়ার্ল্ড ভিশন এক্ষেত্রে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে না, তাকে অনেক সময় দেয় যে তুমি যতক্ষণ না পারো তুমি অল্প 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 করে ঋণ তুমি এটা পরিশোধ করো। সো এক একটা জায়গায় এক এক ধরনের কাজ করার অভিজ্ঞতা। যেহেতু একটি পয়েন্টে আপনি বললেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদেরকে নানা রকম পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছে, তো আমাদের দলগুলোর মধ্যে আসলে নানা রকম অসঙ্গতিগুলো দেখা যায়। আপনার চোখে কি অসঙ্গতিগুলো ধরা পড়েছে? আমার চোখে তো অনেক অসঙ্গতি ধরা পড়েছে এবং পড়ে, এবং অসঙ্গতি তো আছেই। আমরা এক দলের মানুষকে অন্য দল মানুষ, আমরা এক দলের মানুষ অন্য দলের মানুষকে মেনে নিতে পারে না। হ্যাঁ, দলের বাইরে যে তারা মানুষ, দলের বাইরে যে তারা একই দেশের নাগরিক, এটা কিন্তু তারা ভাবতেই পারে না। মনে হয় যে না, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আসলে মানুষের জায়গায় মানুষ, মানুষের বাইরে, আমার দলীয় কর্মকাণ্ডের বাইরে কিন্তু আমরা একসাথে ভাই ভাই। হ্যাঁ, তো আমরা একসাথে চলবো, একসাথে ফিরবো, বা এরকম কোনো মতাদর্শ নাই আমাদের এখানে। এখানে দেখেছি ভীষণ রকমের কোন্দল। মানে আমার কাজটা ছিল যে যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে এক জায়গায় বসিয়ে 4-5 জন নিয়ে একটা গ্রুপ করে, মানে সবার মধ্যে কোলাবোরেশন করে কাজ করানোটাই ছিল এখানকার প্রধান উদ্দেশ্য। চ্যালেঞ্জগুলো কি ওভারকাম করা যেত আসলে? চ্যালেঞ্জগুলো ওভারকাম করা গেছে ওই পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আবার যেই মানে আমাদের বাঙালি একটা প্রবাদ আছে না, যেই লাউ সেই কদু আর কি, ওই টাইপের অবস্থা। সমাজে এখনো মানে এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে শুনতে হয় যে হাজব্যান্ড যদি খুব ভালো বেতন পায় বা হাজব্যান্ড যদি অনেক টাকা ইনকাম করে, তার যদি অনেক টাকা থাকে, সো ওয়াইফের এত কাজ করার দরকার কি? এই কথাটির সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন বা দ্বিমত পোষণ করছেন? আমি বলবো যে হাজব্যান্ড যতই ইনকাম করুক, হাজব্যান্ড যতই ভালো অবস্থায় থাকুক, নারীদের নিজেদেরকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। কারণ যে বিষয়টা আসলে আমি ছোটবেলায় থেকেই আমার বাবা আমাকে এই জিনিসটা শিখিয়েছে, তোমার হাজব্যান্ডের যতই থাকুক না কেন, তোমাকে কিন্তু নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নাহলে নিজের কাছে তুমি একসময় হীনমন্যতায় ভুগবা তোমার হাজব্যান্ডের কাছে। ঠিক আছে, তোমার কিছু প্রয়োজন হলো তখন তোমার হাজব্যান্ডের কাছে বলতে হবে। তুমি তোমার নিজের জন্য কিছু করবে, তোমার নিজস্ব মানুষ, নিজস্ব আত্মীয় স্বজনের জন্য কিছু করবে, সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের কাছে তোমাকে হাত পাততে হবে। নিজের যদি স্বাধীনতা থাকে তোমাকে কিন্তু হাত পাততে হবে না। তুমি নিজের স্বাধীনতা বজায় রেখে নিজের স্বাধীন মতো কিন্তু সেটা তুমি করতে পারবে এবং নির্বিঘ্নে পারবে। সেজন্য আমি মনে করি যে প্রতিটা মেয়ের কিন্তু নিজেকে স্বাবলম্বী হওয়া উচিত। হাজব্যান্ডের যা থাকুক বা নাই থাকুক, আমার মনে হয় যে মেয়েদেরকে অন্তত পক্ষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। আমাদের দেশে এখন বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি। জি জি। তো এমন একজনের উপরে আসলে কতটুকু নির্ভর করা যেতে পারে যে যার সাথে সম্পর্কটা যে কোনো সময় ভেঙে যেতে পারে? এটা হচ্ছে, এটা আসলে আমাদের কারোর হাতেই নেই বা আমরা কেউ নিয়ন্ত্রণও করতে পারছি না। সেই কথাটা চিন্তা করলে বোধহয় আমার মনে হয় যে নারীদের অনেক স্বাবলম্বী হওয়াটা দরকার। নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, এটা একটা কথা। বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে? অনেকে মনে করছে নারীরা চাকরি করছে, নিজে ইনকাম করছে, হাজব্যান্ডকে হয়তো ওইভাবে তারা এখন নিজেদেরকে অনেক বড় ভাবছে, হাজব্যান্ডকে ওরকম প্রাধান্য দিচ্ছে না। নারীদেরকে, পুরুষদেরকে দুজনকেই মনে রাখতে হবে, যে মাথায় রাখতে হবে যে আসলে কম্প্রোমাইজ বিষয়টা খুব ইম্পর্টেন্ট। বিয়েটা হচ্ছে একটা কম্প্রোমাইজের বিষয়। হ্যাঁ, একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার মানে কি দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে
অবশ্যই নিজেকে ঠিক রেখে, নিজের স্বার্থকে ঠিক রেখে কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে হয়তো বা বিবাহ বিচ্ছেদের পরিমাণ কমে যাবে। নিজেকে এত বড় ভাবা যাবে না। হ্যাঁ, হাজবেন্ডের কাছে নিজেকে একটু ছোট হলে বা সরি বললে যে হ্যাঁ আমার ইগো একদম শেষ হয়ে গেল, বা হাজবেন্ড যে না তাকে আমি সরি বলতে পারবো না, এটা আমার জন্য অনেক বড় একটা হয়ে গেল, আমার পুরুষত্ব কমে গেল, আসলে এরকম হলে হবে না। হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এরকম, কম্প্রোমাইজ করে একটা সুন্দর জীবন যাপন। আমরা তো আসলে মানুষ, আমরা তো সুন্দর জীবনই চাই, একটা শান্তির জীবন চাই, তাই না? আমরা তো চাই না দ্বন্দ্ব কোন্দল এসব লেগে থাকুক। আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সুচিন্তাগুলোর সুন্দর প্রতিফলন হোক। ভালো থাকবেন। অর্ধেকেরও বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীরা, সেই নারীদেরকে বঞ্চিত করে ঘরে আটকে রেখে কখনোই সামগ্রিকভাবে সমাজ এবং দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সবসময় সাথে থাকুন এবং যার যার জায়গা থেকে চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন।